প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ, দেখছেন দেশ ভাবনা। এই মুহূর্তের বাংলাদেশ। আমরা দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান, এবং আমাদের সাথে রয়েছেন এম এ আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক। এম এ আজিজ, আলোচনার শুরুতে যেটা জানতে চাই সেটা হলো যে আপনি খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে যদি দেখেন যে আবার দাবি দেওয়ার ঢেউ উঠেছে বিভিন্ন জায়গা থেকে। আপনি দেখবেন যে এই রেলপথ অবরোধ, সড়কের, তারপরে আপনার এই শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষক, বিভিন্ন মহল থেকে দাবি দেওয়া থাকলে তা করতেই পারে, কিন্তু এই হঠাৎ করে এই দাবি দেওয়ার ঢেউটা, এর পেছনে কোনো কার্যকরণ আছে নাকি এমনিতেই যার যার মতো করে করছে? কি মনে হয়? দেখেন, সামনে যদি আপনি বিষাক্ত সাপ দেখেন, আপনি হিসাব করে পা ফেলবেন। এটা আমার কাছে মনে হয় এখন যে সরকার, এটা দন্তহীন বাঘ। আপনি খেয়াল প্রথম দিকে আপনি দেখেন যতগুলি আপনার প্রতিবিপ্লবের হিসেবে আখ্যায়িত করা হয়েছে এগুলো ছিল, এটা ঠিক। ধরেন 32 নম্বরে ছিল, আনসার ছিল। এরপরে এখন প্রেস ক্লাবে দৈনিক দেখবেন 2-3টা সংগঠন, ছোট বড় সংগঠন দাবি দেওয়া নিচ্ছে। অনেক দাবি কিন্তু যৌক্তিক, এটাও ঠিক। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবিটাও যেমন বড় বড় দাবি যেগুলা রাজনৈতিক দল সমাধান করবে, এই দাবি উচ্চারণ করা, দাবি নিয়ে আন্দোলন করা যেমন সঠিক না, তেমনি সরকার আছে, সরকার পরিচালনা যেহেতু দায়িত্ব নিয়েছে, সরকার তো পরিচালনা করতে হবে। তো সেখানে সব দাবিগুলো বিবেচনায় নিয়ে ইতিমধ্যে আপনার প্রেস সেক্রেটারি সাহেবই বলছে 200 এরকম দাবি আছে, 200 সংগঠনের দাবি আছে। আমরা যেটা সামনে আসি সেটা নিয়ে কথা বলি। তো 200 দাবি এটা সেটেল করবে না। প্রয়োজনে তাদের পক্ষ থেকে কাউকে দায়িত্ব দেওয়া অথবা কোনো কমিটি করা, অ্যাকসেপ্টেবল প্রত্যেকটা সেক্টরে যে দাবি আছে সেক্টরে আলোচনা করে সমাধান করা, যে এটা আমরা পারবো, এটা আমরা পারবো না, এটা আমাদের বিষয় না, বা এটা আমাদের অর্থ নাই, বা ডিসেন্টটা যুক্তি দিয়ে বলানো। অযৌক্তিক হলে অন্তত জনগণ দেখবে, কারণ সরকারটা তো সবাই ওন করে সরকারকে, তাই না? কিন্তু সরকার যদি দেখা যায় যে ধরেন এই যে 7টা ইউনিভার্সিটির যে দাবি, 7 কলেজের দাবি, এটা তো যৌক্তিক দাবি। এটা তো 2 ভিসি, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির ব্যক্তিগত মানে রেশারেশির কারণে এটার তৈরি হয়। এই বড় বড় 7টা কলেজকে ঢাকা ইউনিভার্সিটির অধীনে নিয়ে নেওয়া হয়। তাদের 7টা বড় কলেজ নিয়েছে, বড় বড় কলেজ। তারা তখন অ্যাকসেপ্ট করছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবো, এই আশা দিয়ে নিছে। এখন তারা রেজিস্টার বিল্ডিং পেলে জায়গা নেই, কোনো জায়গায় সেকেন্ড ক্লাস নাগরিক, তাদের কোনো জায়গা নেই। তারা তো এখন আলাদা হতে চায়, এই যে আলাদা করে দিছে, যে আলাদা করবে। এখন তারা বলছে ইউজিসি গ্রান্টস কমিশনের নেতৃত্বে এক কমিটি সিদ্ধান্ত নিছে তারা করবে। তারা যদিও 7টা বিশ্ববিদ্যালয় সহ তারা বিশ্ববিদ্যালয়ের দাবি করছে 7টা, এটা তো সম্ভব না, কারণ মহল্লায় তো বিশ্ববিদ্যালয় করা যাবে না। এখানে আমার ব্যক্তিগত অভিমত ভিন্ন আছে। আমি লিখেছি, বড় করে লিখেছি, যে এখন যে অটোমেশনের যুগে, যেখানে বিজ্ঞান মানুষকে আধুনিক যন্ত্র মানুষকে রিপ্লেস করতেছে, সেখানে আমাদের এই শিক্ষা ব্যবস্থা একদমই অপ্রয়োজনীয়, একদমই প্রয়োজন নেই। এই যে প্রবাসী 1.5 কোটি থাকে, এরা আবার 10 বছর পরে সব ফেরত আসবে। একটা প্রবাসীও বিদেশে পাঠাতে পারবে না, কারণ সব জায়গায় রোবট, আইওটি, ডাটা সায়েন্স কাজ হচ্ছে। মানুষের রিপ্লেসমেন্ট বিজ্ঞান। আমাদের দেশে তো গার্মেন্ট ইন্ডাস্ট্রি 2টা পুরোপুরি রোবট। তো এই জন্য আমি বলছি যে এটা তো যৌক্তিক দাবি। এখন আপনি ছাত্রদের আন্দোলন, ছাত্ররা এখন সরকার চালায়, ছাত্ররা এখন কত শক্তিমান, তাদের দাবি কেন পুষে রাখছেন আপনি? সমাধান কেন করেন নাই? সমস্যা দাঁড়াইছে। ধরেন বলা হয়েছে, তারা আবার পরে দাবি মানার পরেও বলতেছে যে প্রভিসির পদত্যাগ চাই। সেখানে কি করবে? এই যে আগের চেহারাটা, এখান থেকে চেহারাটা বোঝা যায়। প্রভিসির কাছে গেছে, যাওয়ার পরে প্রভিসি বলছে যে তোমরা প্রতিনিধি আসো। তখন এদের থেকে বলা যে না, আমরা সবাই থাকবো, সবাই না শুনলে এটার সমাধান হবে না। তো এটা তো আন্দোলনের তো একটা কি পয়েন্ট থাকবে তো, তাই না? তো এর থেকে বাস এটা বলে না, আমি এতজনের সাথে কথা বলবো না, বাস বেড়ে গেছে, স্লোগান শুরু হয়ে গেছে, পদত্যাগ চাই। এখন তো ছাত্ররা তো এখন এমন শক্তিমান হয়ে গেছে, রাষ্ট্রও চালায়, এরে নামায়, এরে উঠায়, এই করে সেই করে, তাই না? তো সুতরাং ধরেন রেলওয়ে বরাবর যে বেনিফিটটা তারা পেত, রেলওয়ে হলো 24 ঘন্টার ডিউটি,
এই কারণে তারা সবসময় ডাবল বেনিফিট পেত এবং রিটায়ারমেন্ট বেনিফিটও সেইভাবে পেত, তাই না? তা আপনি এটা পুষে রাখছেন কেন? বহুদিন ধরে দাবি করতেছে, পুষে রাখছেন কেন? আগের সরকারের আমল থেকেই তারা আন্দোলনটা করে এবং ওখানে দেখি যে মীমাংসার জন্য অনেক ছাত্র সমন্বয়ক বসে আছে, আবার বিএনপির শিমুল বিশ্বাসও বসে আছে, শ্রমিক নেতা মীমাংসা করতেছে। তো ওখানে দেখা যায় পার্টি দুটিয়া ইনভলভ হয়ে গেছে ওটার ভিতরে সবাই। এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি সেক্রেটারি আছে, সরকারের লোক আছে, তারা সমাধান করে। আমরা আপনি যেটা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে এইগুলো পুষে না রেখে একটা প্রম্পট অ্যাকশনে যাওয়া উচিত। আপনাকে আবার আসবো রেজাউল করিম রনি, আপনাকে যে একই প্রশ্ন, মানে এই যে দাবি দেওয়ার পেছনে অন্য কোনো ইস্যু থাকার আশঙ্কা আছে কিনা? হ্যাঁ, দাবি দেওয়ার এটা প্রথমত ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যে যেখান থেকে আমাদের কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। শ্রদ্ধেয় বড় ভাই উনি কিন্তু মোটামুটি ডিটেল বলার চেষ্টা করছেন, এবং দেখেন আমি ওনার সাথে সংযোগ একটু যোগ করেই বলবো যে এই সরকার এতগুলো যে দাবি, অলরেডি 200 দাবির লিস্টের কথা বলতেছে, হয়তো সব দাবির লিস্টে আসেও নাই, তাহলে সমস্ত কমিশনের আগে তো মনে হচ্ছে একটা দাবি দেওয়া কমিশন করা দরকার ছিল। আর একটা হলো দেখেন, ঢাকা শহরে আমি মনে করি সমস্ত ধরনের রাস্তার সমস্ত ধরনের আন্দোলন নিষিদ্ধ করা উচিত। ঢাকা শহর হলো পৃথিবীর সবচেয়ে বসবাসের অযোগ্য একটা জায়গা। এইখানে কোনো মানুষ কোনো কমিটমেন্ট রাখতে পারে না, সম্পর্ক নষ্ট হয়ে যায় রাস্তার কারণে, কারণ আপনি টাইমলি কোথাও যেতে পারবেন না, মিট করতে পারবেন না। তো এবং পরিবেশের দিকটা তো আছেই, এখানে বেঁচে থাকাটা একটা অত্যাচার, কারণ আপনার প্রতিনিয়ত স্বাস্থ্যহানি হবে, নানা দিক থেকে স্বাস্থ্যহানি হবে, এবং এইটার যে হেলথ আপনার মানে সিটিজেন নাগরিকদের যে আপনার স্বাস্থ্যগত ঝুঁকি, এবং পৃথিবীর সবচেয়ে বসবাসের অনুপযোগীতে আমরা মোটামুটি নগরের মধ্যে আমরা তো বারবারই টপে চলে আসি। তো এরকম একটা নগরে আপনি কথা নাই বার্তা নাই, রাস্তার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ করে আন্দোলন শুরু করে দিলেন। আন্দোলন অবশ্যই যৌক্তিক, গরিব মানুষের দেশ, ঘনবসতির দেশ, নানা সমস্যা আছে, অনেক অভাব বঞ্চনা আছে, অভিযোগ আছে। 15 বছরের লুটপাটের কারণে মোটামুটি দেশ একেবারে তথাকথিতভাবে তো আপনার এটা একেবারে চারদিকে ধরেন শুধু আপনার শূন্য ভাড়ার এর মতো অবস্থা। তো তার মধ্যে অভ্যুত্থানের সরকার, তো ব্যাপক গণ আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি বলেন, প্রতিফলন প্রচণ্ড রকম প্রতিফলন আছে কথাবার্তায়, খুব সুন্দর সুন্দর কথা, আমরাও কথা বলতে পারি। এখন বলতে পারে যে সরকারের তো সমালোচনা করতে পারেন, এটাই নিয়ে খুশি থাকেন, এটাই সফলতা। এখন ভাই সরকারের সমালোচনা করে কারা বা কাদের সমালোচনা ম্যাটার করে? এটা তো সমাজের 2% লোক শিক্ষিত, আরবান, টেলিভিশনে কথা বলে, আপনারা আমাদের মতো লোক। কিন্তু বাকি বাংলাদেশের 98% লোক যারা গরিব মানুষ, তাদের কাছে সরকারের সমালোচনা সে করতে পারলো কি পারলো না, তার চেয়ে জরুরি হইল সে তার জীবনের যেই সংকটের মধ্যে লম্বা সময় ধরে ছিল সেখানে রিলিফ পাচ্ছে কিনা, স্বাভাবিক জীবনযাত্রা ফিরতে পারতেছে কিনা, আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা ঠিক আছে কিনা। আপনার গত 4 মাসের হিসাবে আমি দেখলাম যে 948 জনের মতো খুনের শিকার হয়েছে শুধু। তার মানে আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা আগেও ভালো ছিল সেটা বলা যাবে না, কিন্তু ভালো তো হয় নাই। দ্রব্যমূল্য শীতকালের কারণে সবজি টবজি এগুলো একটু হয়তো কম আছে, কিন্তু পুরা বাজারই তো গ্রোয়িং, ইকোনমির অবস্থা আপনার এর মধ্যে যে শুল্ক নিয়ে আমরা কথা বলছি এর আগেও। তো সব মিলে পুরা সিনারিও যদি দেখেন, আপনার এখানে বঞ্চনা আছে সিস্টেমেটিকভাবে। বাংলাদেশে বৈষম্যটা হলো সিস্টেমেটিকভাবে এখানে চালু ছিল, এবং এখানে যে রাজনীতি হয়েছে সেটা হলো এই বৈষম্যটাকে আপনার কি বলে যে এটাকে সহনীয় রাখার বয়ান চালুর রাজনীতি ছিল। বৈষম্য দূরের কোনো রাজনীতি আমাদের এখানে হয় না এতদিন। তো এখন অভ্যুত্থানের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যেটা বৈষম্য দূর হবে, রিয়েলি আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ব্যানারে, সুন্দর কথা। কিন্তু আমি মনে করি যে কথাবার্তা যত সুন্দরই বলেন না কেন, প্র্যাকটিক্যাল অ্যাকশনের দিক থেকে জনগণ যদি দেখতে চায়, আসলে জনগণ হতাশ, এবং এই হতাশাটা আবার এতটাই আপনার হতাশাজনক যে এই হতাশাটা আপনার সে রিপ্লেস করবে, যে সে যে প্রকাশ করবে এইটার কোনো এইটার কোনো আলাদা পকেট নেই, কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট নেই, নেক্সট ওরকম অপোজিশন পার্টি নেই, কারণ এটা তো সম্মিলিত সরকার। অভ্যুত্থানের স্টেক নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু ধরেন একটা পয়েন্টে তো সবাই একমত, ঐক্যবদ্ধ থাকবে বা ঐক্যমতে থাকবে যে এটা অভ্যুত্থানের ফসল এই সরকারটা। তো সেদিক থেকে জনগণের এখনকার যে হতাশাটা, এই হতাশাটা আসলে আনবেয়ারেবল। আরেকটা যেটা আলোচনায় আসলো যে এখানে আন্দোলন অনেক, আমরা কৃত্রিম আন্দোলন কিন্তু জানি। ধরেন শাহবাগের সবচেয়ে বড় উদাহরণ, বাংলাদেশের কৃত্রিম আন্দোলনের সবচেয়ে বড় উদাহরণ হলো শাহবাগ। এটা কৃত্রিম জনজাগরণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানকে
এক সিঙ্গেল আউট করে মনোপোলাইজ করে বাংলাদেশে ফ্যাসিবাদের একটা সামাজিকীকরণ করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের বয়ানকে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরুদ্ধে 100% বিরুদ্ধে আওয়ামী লীগ দাঁড় করাইছিল। তো ফলে এরকম কৃত্রিম আন্দোলনের ব্যাপার তো আমরা জানি, হ্যাঁ, সেটা তো আছেই আমাদের এখানে। তো এই যে টোটাল আন্দোলনে যে 200 দাবি দেওয়ার কথা বলছে, হয়তো 200 আন্দোলন একদিনে গড়াচ্ছে না, কিন্তু যেগুলোই গড়াচ্ছে মাঠে, তাতে তো ধরেন শহরের যারা চাকরিজীবী তারা না পারতেছে ফুটপাতে হাঁটতে, না গাড়ি তো বন্ধই, হ্যাঁ, ফুটপাতে হাঁটার অবস্থা নাই, হ্যাঁ, ফুটপাত নাই আর, তো আপনার গাড়ি জ্যামের কেন যাচ্ছে না, অ্যাম্বুলেন্স মুভ করতেছে না। তো ফলে এই মানুষ যারা মিরপুর থেকে মতিঝিল যে অফিস করবে, হ্যাঁ, যার ওই মেট্রো রেলের লাক্সারি নাই, তার মানে আপনি বলছেন যে আন্দোলন যদি করে রাস্তায় না করে হয়তো, হ্যাঁ, আমি মনে করি আন্দোলনের জন্য, হ্যাঁ, আমাদের ময়দান প্রয়োজনে তৈরি করে দেন, যার যত শক্তি আছে, লোকবল আছে, দাবি দেওয়া আছে, নিয়ে এখানে পার্মানেন্টে আন্দোলন করবে, রাস্তাঘাটে না। আন্দোলন তো আবার বন্ধ করা যাবে না, যেহেতু গণতান্ত্রিক অধিকার, তার মত প্রকাশ করে আন্দোলন করো, কিন্তু জনগণকে জিম্মি করে, দেখেন জিম্মি করার রাজনৈতিক মডেলটা কিন্তু আমরা দেখছি, জিম্মি করার রাজনৈতিক মডেলটা কিন্তু শেখ হাসিনা একরকম জনগণকে জিম্মি করছিল, নানা রকম র্যাট্রিক্স তৈরি করে, আমার বিকল্প নাই, দেশ আফগানিস্তান হয়ে যাবে আওয়ামী লীগ ছাড়া, হ্যাঁ, তারপর এমন একটা আপনার ধরেন মিডিয়া, শিক্ষক সমাজ, তারপরে হইলো আপনার পলিটিক্যাল এলিটস এবং ব্যুরোক্রেসি, বিজনেসম্যান সব মিলাইয়া এমন একটা আবহ কি তৈরি করে নাই যে হ্যাঁ শেখ হাসিনা ইরিপ্লেসেবল, মানে এটা রিপ্লেসেবল না, হ্যাঁ, এবং এটাকে করা যাবে না, কি বলে যে অবিকল্প এক নেত্রী, সেই এখন পরে দেখা যাচ্ছে কি একটা কলা গাছও শেখ হাসিনার চেয়ে ভালো দেশ চালাবে। কারণ এই সরকারকে আপনি যদি বলেন, এই যে আজিজ ভাই বললো যে দন্তহীন বাঘ, হ্যাঁ, তো আপনার বাঘের যদি দাঁতি না থাকে তো সেইটাকে আর বাঘ না বলাই ভালো। তো তাহলে আপনার কি বিকল্প যে কেউ হইতে পারে, সেটা তো আমরা দেখছি, রাইট? তো সেদিক থেকে আমি বলবো যে এই যে দাবি দেওয়াগুলোর ব্যাপারে একটা সরকার যদি রিয়েলি মনে করে তারা জনগণের আপনার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে, তাহলে দাবি দাওয়াগুলো সিস্টেমেটিকভাবে প্রকাশের একটা গণতান্ত্রিক পদ্ধতি বের করুক, জনগণকে জিম্মি করার এই সংস্কৃতি প্রক্রিয়া থেকে বের করুক, একটা দাবি কমিশন আমার মনে হয় যে হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা অন্য একটা প্রসঙ্গে আসি। আমি আজিজ, আপনি খেয়াল করেছেন যে আওয়ামী লীগ তাদের যে ফেসবুক, ভেরিফাইড ফেসবুকে তারা ফেব্রুয়ারি মাস জুড়ে বিভিন্ন রকম প্রোগ্রাম দিয়েছে, সেখানে আপনার হয়তো অবরোধ আছে, হরতাল কর্মসূচিও আছে। এখন প্রথমেই যেটা জানতে চাই সেটা হলো যে আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট আচরণের কারণে বা দখলদারিত্বের কারণে বা লুটপাটের কারণে যাদেরকে বিদায় দেওয়া হয়েছে, তারা যখন এই হরতাল কর্মসূচি দেয় বা অবরোধের কর্মসূচি দেয়, সেটা কি সরকারের কিভাবে সেটা ডিল করা উচিত, মানে করতে দেওয়া উচিত? না, দেখেন ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি বলেছে তাদেরকে এটা করতে দেওয়া হবে না। আর আমার বক্তব্য হলো, আমি আওয়ামী লীগের পক্ষে যদি বলি, এটা একটা ইম্যাচিউর ডিসিশন। কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সামনের নির্বাচনের আকাঙ্ক্ষায় ছাত্র, বিএনপি, জামাত, এই সবগুলোর ভিতরে কিন্তু একটা ছোট্টখাটো টানাপোড়েন চলছিল। এই মুহূর্তে হরতাল দিছে মানেই, কর্মসূচি আওয়ামী লীগ ফ্যাসিস্ট দিছে মানেই, আমি বরাবরই বলি ফ্যাসিস্টের ব্যাপারে কিন্তু সবাই ঐক্যবদ্ধ আছে। এখন দেখবেন যে সামান্য ডিফারেন্সটা দাঁড়াইছে এই 10 তারিখে, গত 10 তারিখে যে নূর হোসেন স্কয়ার দিবসে শেখ হাসিনা বললো না যে ট্রাম্পের ছবি নিয়ে ওখানে অভ্যুত্থান ঘটাও, সব ছাত্র জনতা, জামাত, বিএনপি সব মিলে এটার প্রতিহত করার জন্য নেমে গেল, এটাও সব নেমে যাবে দেখবেন। অর্থাৎ এই যে ডিফারেন্সটা হতেছিল এটাকে কিন্তু বড় হতে দিল না। অর্থাৎ এই বাংলাদেশে যারা আন্দোলন করেছে একমাত্র সরকারি দল ছাড়া, ওই সময় আওয়ামী লীগ ছাড়া, আর সবাই তো ঐক্যবদ্ধ ছিল, এই প্রোগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ করে দিল। এবং গভর্নমেন্ট সম্পর্কে এই যে বলি না দন্তহীন বা বাঘ বলছি না, এখন তার দাঁত হবে, দেখেন সব লোক নামবে, তার দাঁত জ্বালায় যাবে। কারণ এইটা তো কেউ ছাড় দিবে না। কারণ আপনি ভারতে বসে দেশ চালাবেন আর দেশটাকে এরকম তছনছ করে সব রাষ্ট্র ধ্বংস করে দিয়ে, সব অর্গান অচল করে দিয়ে আপনার দেশে চলে যায়, এখন আবার হরতাল ডাকবেন, এটা তো ডিসিশনটা তাদেরই সঠিক হয় নাই। আর এটা তো এ দেশে কেউ অ্যাকসেপ্ট করবে না। এটা প্রোগ্রাম হয়তো এটা ঠিক সিরাজ শিকদারের সময়, তখন দুর্দান্ত পটে পায় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, হরতাল ডাকছিল, শুধু লিফলেট ছেড়ে দিয়েছিল, হরতাল কিন্তু হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন মনে জাগলো। এখন ধরেন তারা কর্মসূচি দিয়েছে, যদিও ফেসবুকের মাধ্যমে দিয়েছে, সরকার রিয়াকশন দিয়েছে করতে দেয়া হবে না। ধরেন সরকার কোনো বললো যে করলে করুক, পুলিশ নামলো না, তা আপনার কি মনে হয় যে তারা মাঠে নামতে পারবে বা জনগণ বসে বসে এটা দেখবে? না,
এক নম্বর কথা হলো সরকার তো তার ওপিনিয়ন দিয়েছে, তাই না? তা ধরেন দিল না, না দিলে তো খালি সরকার তো হলো 24 জন, সরকারের তো কোনো হাত পা নাই, কারণ এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না যে তার থানা লেভেল ইউনিয়ন পর্যন্ত তার সংগঠন আছে, তাই না? এই সরকার মানে 24 জন ইনঅ্যাক্টিভ থাকলো, 17 কোটি লোকের ভিতরে 24 জন বয়ে রইল, সমস্যা কি? বাকিরা আছে না, সব রাজনৈতিক দল নামবে, সবাই বিরোধী, সবাই এটা প্রতিহত করবে। সুতরাং এটা কিন্তু পুলিশ নামা লাগবে না, এটা জনগণই এই রাজনৈতিক দলগুলোই নেমে প্রতিহত। রেজাউল করিম রনি, আওয়ামী লীগের মতো একটি দল যখন যে কর্মসূচি দেয়, কোনো চিন্তা ভাবনা অবশ্যই করে দেয়, একটা তাদের একটা তো কি অর্জন করতে চায় আমি জানি না, আপনার কাছে কি মনে হয় যে তারা কিন্তু ভালোভাবে জানে যে এই হরতালে হবে না বা কেউ নামবে না, কিন্তু আসলে কি অর্জন করতে চায়, মানে তাদের মনস্তত্ত্ব কিন্তু বুঝতে পারেন? হ্যাঁ, আওয়ামী লীগের মনস্তত্ত্ব বোঝা পরিষ্কার, কারণ এটা 54 বছর ধরে বাংলাদেশের রাজনীতির যে মডেল সেটা আওয়ামী মডেল। এখন দেখেন এখানে যে দলগুলো, যেটা ভাই আলোচনা করলেন, এখানে দলগুলোর মধ্যে হ্যাঁ একটা বিরোধের জায়গা আছে, সেটা যেহেতু আওয়ামী লীগ নাই, তো যে যার স্টেক বাড়ানোর চেষ্টা করবে, স্টেক বাড়াইতে গিয়ে যেটা করতেছে, যে ধরনের রাজনীতি করতেছে তারা, তাতে করে আওয়ামী লীগের জন্য সুযোগ সৃষ্টি করতেছে এরাই। তো সেই সুযোগটা তো ধরেন আওয়ামী লীগ, যেমন ধরেন আওয়ামী লীগ যে ব্যক্তির বিরুদ্ধে 15 বছর খড়গহস্ত ছিল, তাকে নানাভাবে হয়রানি করছে, সেই ব্যক্তি একটা ধরনের নিউট্রাল কথা বললো বা এমন একটা ওপিনিয়ন পেশ করলো যেটা কোনো না কোনোভাবে এই সরকারের বিপক্ষে গেল। আওয়ামী লীগ এবার তার পেজ থেকে প্রচার করবে এই যে ইউসুফ সরকারের খবর হয়ে গেছে, চরম মূল্য দিতে হবে। এইবার ধরেন এই সরকারের পক্ষে আছে কিন্তু একটা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতেছে, কলকাতার মিডিয়া প্রচার করবে যে সারা দেশ উত্তাল, ইউনূস সরকার বিপদে। হ্যাঁ, ফলে তারা কিন্তু সরকার প্রতিনিয়ত ফালাইয়েই যাচ্ছে। কিন্তু ব্যাপার হলো এটা একটা অভ্যুত্থানের সরকার, এবং আওয়ামী লীগ একটা পলিটিক্যালি প্রথম মিস্টেকটা করছে হলো 5 তারিখে জনগণের রায়টাকে আমলে নেয় নাই, মানে ইলেকশনের কথা বলতেছি, যেটা এই 7 তারিখে যেটা করলো ইলেকশনটা 24-এর ডামি ইলেকশনেই কিন্তু জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিছে। তারপরে ইন্টারন্যাশনাল কমিউনিটির দৌড়ঝাঁপ আমরা দেখছি, ফলে হাসিনা তার পতনটার ইভেন্টটা দেরিতে হয়েছে, 5 তারিখে অভ্যুত্থান হয়েছে, কিন্তু এর যা চূড়ান্ত শর্ত সে ডামি ইলেকশনই পূরণ করে ফেলছিল, এটা আমার ধারণা। আরেকটা ব্যাপার হইল, আওয়ামী লীগ যে জিনিসটা সবসময় মিসআন্ডারস্ট্যান্ড করছে সেটা হলো যে সে মনে করতো রাস্তায় মাসেল পাওয়ার, লগি বৈঠা মাস্তানি পিটায়া সমান করা, মাইরা এবং কাইন্দা জিতার যে রাজনীতি, সেটাতে আওয়ামী লীগই সেরা। আওয়ামী লীগের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হইতে পারে এটা আওয়ামী লীগ বিশ্বাস করতো না, কারণ তারা মনে করে গণ মানে হইল তার বস্তির বিপুল বিক্ষুব্ধ জনতা, টোকাই মাস্তান। এখনো তো তারা মনে করে যে এটা আসলে গণ অভ্যুত্থান হয়নি, এটা ষড়যন্ত্র হয়েছে। হ্যাঁ, ষড়যন্ত্র হয়েছে, এই যে এইটাই। ফলে সে যে তার বিরুদ্ধে যেটা গণ অভ্যুত্থান হইতে পারে এটা সে কখনো চিন্তা করে নাই। চিন্তা করলে কেউ দেশ এভাবে চালায় না। হাসিনা যেভাবে দেশ চালাইছে তার আলটিমেট আউটকাম আরও খারাপ হইতে পারতো, ইন এ সেন্স ধরেন আওয়ামী লীগের যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা ছিল সেটা তো হয় নাই, হইলে তো তারা এখনও কর্মসূচি দেওয়ার সাহসই করতো না, এটা একটা। ফলে আওয়ামী লীগ বাংলাদেশের পুরা জেনারেশন, পুরা পলিটিক্সটাকে নিজে তো নষ্ট করছেই, পুরা পলিটিক্যাল স্ট্রাকচারটা ধ্বংস করে গেছে। আওয়ামী লীগ কী ক্ষতি করছে দেখেন, এই যে আপনার যারা আওয়ামী বিরোধী ভাই আরও ভালো জানেন, এই যে গণবাহিনী যারা আপনার গঠন করছিল, যারা রক্ষী বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করছে, তারা আইসা শেখ হাসিনার সাথে হাত মিলাইছে না। তো এমন একটা জায়গা সে তৈরি করছিল যে এক মানে অবিকল্প আয়রন লেডির মতো করে সে দেশ চালানোর একটা দিকে নিয়ে গেছিল, কোনো বিরোধিতার জায়গা রাখে নাই সমাজে। এই যে ক্লিনজিংয়ের পলিটিক্স করার পরেও যে সে টিকে ছিল, সে মনে করতো যে বাংলাদেশের জনগণকে এইভাবে শাসন করা যায়। এই যে মাসেল পাওয়ার নির্ভর, এই যে ছাত্রলীগ নির্ভর রাজনীতি, এই যে ডান্ডাবের, এই যে হেলমেট বাহিনীর রাজনীতি, এই রাজনীতি থেকে জেনজি বের হয়ে গেছে, এই রাজনীতির বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে। এখন তারা এই যে ফেসবুক অর্জন করতে চায়, এখন এই যে ফেসবুক নির্ভর তাদের আন্দোলন, এই যে হোয়াটসঅ্যাপ নির্ভর আন্দোলন, এই যে ভারত নির্ভর আন্দোলন। দেখেন বাংলাদেশে রাজনীতিতে আওয়ামী লীগ কোনোভাবেই ন্যাচারালি আর কোনোদিন পুনর্বাসিত হবে না, এটা আমি প্রথম দিনই বলছি। আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এক নাম্বার যদি অভ্যুত্থানের শক্তিটা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে, এদের হাত ধরে হবে। আওয়ামী লীগের রাজনীতি করার স্কোপ শুধুমাত্র অভ্যুত্থানের শক্তিদের মাধ্যমে তৈরি হবে, আওয়ামী লীগের রাজনীতির কারণে হবে না। কেন হবে না? আগের কথায় লিঙ্ক করলে বুঝবেন যে, কারণ আওয়ামী লীগ এখানে রাজনীতি বলতে যেই ধারণাটা পোষণ করে যে মাসেল পাওয়ার, মাইরা এবং কাইন্দা জেতা, সেইটা জনগণ বুঝে ফেলছে।
এবং এইটার বিরুদ্ধে জনগণ আর জনগণ ভিত্তিক রাজনীতি চায় না, জনগণ একটা নাগরিক ভিত্তিক রাজনীতি চায়, জনগণ আর ওই সামন্তীয় টুঙ্গিপাড়ার শাসন চায় না, জনগণ চায় হলো সম্প্রদায় ভিত্তিক রাজনীতি চায় না, জনগণ রিয়েলি নাগরিক হয়ে উঠতে চায়, চাকমা বা মারমা নির্বিশেষে, হিন্দু মুসলিম নির্বিশেষে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র, এই যে মডার্ন আপনার ডেমোক্রেটিক লিবারেল কনসেপশনের ভিত্তিতে যে রাষ্ট্র, এইরকম একটা রাষ্ট্র চায়। কিন্তু আওয়ামী লীগ একটা ট্রাইবাল পলিটিক্স করে, ফলে আওয়ামী লীগ ফেসবুকে যত বড় আন্দোলনের হুমকি দেখ সেটা ফেসবুক পর্যন্তই থাকবে, সেটা মাঠে গড়াবে না, এবং মাঠে যদি গড়ায় তাইলে এর চেয়ে সৌভাগ্যের আর কিছু হবে না এই মুহূর্তে, যেটা ভাই বললেন। তাহলে যে ঐক্যটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল আমরা দেখতেছি, সেই ঐক্যটা আমি মনে করি আগামী মানে শেখ পরিবার উইল নেভার কাম ব্যাক, শেখ পরিবার আর কোনোদিন রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগকে যদি ফেরাইতে হয় তাহলে এক নাম্বার যে কাজটা আওয়ামী লীগের করতে হবে সেটা হলো তার যে রাজনীতির মডেল সেটা পরিবর্তন করে তাকে এই বিচারের সম্মুখীন হইতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হইল আওয়ামী লীগের সমর্থকদের ব্যাপারে যে কথাটা আমি বলি, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে যেটা করতে হবে সেটা হলো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, তারপরে হলো তার সমস্ত অধিকার কেড়ে নেওয়া, তারপরে সে লুটপাট করছে এবার তার লুটের সম্পত্তি আমি লুট করে নিয়ে ফেলবো, এটা জাস্টিস না। আওয়ামী লীগকে আপনি ভিকটিম বানাবেন না, আপনি আওয়ামী লীগের প্রতি জাস্টিস করেন। জাস্টিস করার না করতে পারলে যেটা হবে ভিকটিম বিকাম কিলার্স। আজকে যদি আওয়ামী লীগের লোকজনকে আপনি হরে ধরে ট্যাগ করে পিটাইয়া মারেন, আপনি ধরেন যে লোক আওয়ামী লীগের চাঁদা দিছে সে যেরকম এক আওয়ামী লীগের সমর্থক, আর যে লোক অস্ত্র হাতে নিয়ে গুলি করে ছাত্র জনতাকে মারছে, দুইজনের সমর্থনের মাত্রা তো এক না। ফলে আপনাকে বিচার প্রক্রিয়ার মধ্যে একটা ইনসাফ করতে পারতে হবে। আপনি ইনসাফপূর্ণ বিচার করে আওয়ামী লীগের যে বিপুল সমর্থক তার মধ্যে একটা পলিটিক্যাল এডুকেশন দেন, সেই এডুকেশনটা গোটা বাংলাদেশকেও পলিটিক্যালি এডুকেটেড করবে। কারণ বিএনপি, জামাত বা অন্য বাম দল হোক, তারাও যদি রাজনীতির আওয়ামী মডেল ফিরায় আনে তাদের জন্য পরিণতি হলো 5ই আগস্ট। আপনার কাছে এই প্রসঙ্গে আমি আসবো। বর্তমান তাহলে আওয়ামী লীগের অবর্তমানে যেসব রাজনৈতিক দল এখন মাঠে আছে তাদের আচার আচরণ নিয়েও আপনার কাছে প্রশ্ন করব। এই প্রশ্নটা আমি একটু আপনার কাছে করে আসি যেহেতু প্রসঙ্গটা আসছে। যারা আওয়ামী লীগের অবর্তমানে যে রাজনৈতিক দলগুলো এখন মাঠে আছে তাদের আচার আচরণ কেমন? তারা কি আসলে এই যে 24-এর যে আন্দোলন থেকে কোনো শিক্ষা নিয়ে তাদের রাজনৈতিক চিন্তাধারাকে কোনো চেঞ্জ করেছে, বা তাদের যে রেটরিক আপনি দেখছেন সেখানে কি মনে হয় যে নতুন বাংলাদেশের বা নতুন কোনো চিন্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসছে? দেখেন, এটা এখনই বলা কষ্টদায়ক, তবে মনে হচ্ছে যে পরিবর্তন রাজনৈতিক দলগুলোর মধ্যে আসছে। সামনে নির্বাচন, ভোট পেয়ে ক্ষমতায় যাওয়া, এই আকাঙ্ক্ষাটা সব দলের ভিতরে তীব্র লক্ষ্য করা যাচ্ছে এবং ছাত্রদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেই লক্ষ্যটা হচ্ছে একটা বেসামাল আচরণ আমার কাছে মনে হচ্ছে। ধরেন 52 সাল থেকে 69 থেকে তো আন্দোলনের সাথে আমি নিজেও সম্পৃক্ত ছিলাম। সব আন্দোলনে 52 সাল থেকে ইতিহাস বলে সব আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল। কিন্তু এক, ছাত্ররা কোনো সরকারের অংশীদারিত্ব নেয় নাই। দুই, ছাত্রদের বিরুদ্ধে কোনো দুর্নীতি, অনিয়ম, বেয়াদবি এইসব আচরণ কোনোদিনই পাওয়া যায়নি। যেমন ধরেন আমি ব্যক্তিগত উদাহরণ দিই। আমি ইউনিভার্সিটিতে 3rd ইয়ার ফাইনালে পড়ি। আমি দেশে গেছি, আমার বাবাও ঢাকা থাকতেন, উনিও দেশে গেছেন। আমি বসে কথা বলতেছি, সামনে উঠানে বসে, চেয়ারের সামনে বসে আমার গ্রামের একজন প্রবীণ আসলো, এসে সে দাঁড়ায় আছে। আমার আব্বা এক্সপেক্ট করতেছিল যে আমি তাকে চেয়ারটা ছেড়ে দেব, কিন্তু আমি দেইনি। তখন তাকে বলছি তুই ওখানে বসছে। বসার পরে আমার বাবা প্রথম বলতেছে, দেখো বাবা, যে লোকটি 1 মিনিট আগে তোমার আগে জন্ম নিয়েছে পৃথিবীতে, সে চোখে দেখা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তোমার চাইতে 1 মিনিটের বেশি। সুতরাং বয়সীদের রেসপেক্ট করো। আমার লজ্জায় এই যে আমি এটা মেনটেন করি। আমার কাছে মনে হয় এখনকার ছাত্রদের এই শিক্ষা দেওয়ার কেউ নেই। দেখেন না, বড় বড় রাজনৈতিক দলের নেতার সম্পর্কে যা ইচ্ছে তাই করতেছে। এবং এদের তো আরও প্রশিক্ষণ দরকার। উপদেষ্টা কি করে আপনি বলেন তো? এই দেশের উদাহরণ আছে, একজন ছাত্র উপদেষ্টা প্রাইভেট হেলিকপ্টার ভাড়া করে 6 দিনে 18টা উপজেলা যায়, বলেন। এবং অনেকেই তো টাকা হয়েছে, আরে ভাই টিউশনি করে খাইতো, আমি যেমন জানি টিউশনি করে খাইতো, সে এখন V8 গাড়িতে চলে। কি করে সম্ভব? এটা তো কোনো ছাত্রদের দেখিনি আমি। ছাত্ররা ছিল এদেশে আইডল। আপনার বিশেষ করে পাকিস্তান আমল থেকে, এটা কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এটা কিন্তু
অধপতিত হতে থাকলো। তবে পাকিস্তান আমল পর্যন্ত তখন এটা বলতে পারেন যে আপনি আগে তো আপনার ধরেন আমাদের আন্দোলন ছিল পাকিস্তানি ভিন্ন দেশের শাসনের বিরুদ্ধে, এই জন্য হয়তো ঐক্যবদ্ধ ছিল, মানলাম। কিন্তু চরিত্র গঠন, এই গঠন শিক্ষায় তো নেই। আমরা তো ছোটবেলায় আদর্শ লিপি পড়ছি, আদর্শ কানারে কানা কহেও না মনে কষ্ট পায়, এখন তো ওইগুলোও নাই। এখন পড়াশোনাও ভিন্ন। আপনি দেখেন দেশে 11 থেকে 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে এবং তারা কিন্তু সম্পূর্ণ মাস্টার ডিগ্রি পর্যন্ত নেয়। ঢুকলে আবার অনেক আমি এই একটা কথাই শেষ করি, এই 12 প্রকার জাতি তৈরি করতেছেন, আপনি কোনো ন্যাশনাল ইস্যুতে যে ঐক্যবদ্ধ হতে পারেন না। যে আমরা যে রেজাউল করিম রনি যেটা বলছিলাম যে রাজনৈতিক দলগুলো যারা এখন আছে আওয়ামী লীগের অবর্তমানে, তাদের আচার আচরণ এর পরিবর্তন দেখেন কিনা, এবং কোনো না কোনো রাজনৈতিক দল তো ক্ষমতায় যাবে বা একাধিক দল ক্ষমতায় যেতে পারে, তারা যে আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে না, তাদের মধ্যে কি সেই লক্ষণ দেখেন কিনা তাদের রাজনীতিতে? দেখেন, ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন, যেটা আওয়ামী লীগের ছিল। তো দেখেন, অন্য যে নামই আপনি দলের, যে নামেরই হোক দল, আপনি যদি আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি করেন, আবার মানে আওয়ামী বিরোধিতার নামে, দেখেন বাংলাদেশের এখনকার স্পিডটা কি? আওয়ামী বিরোধিতা। বাংলাদেশের এখনকার ঐক্যের মূল পয়েন্ট কি? আওয়ামী বিরোধিতা, ভারত বিরোধিতা। আওয়ামী বিরোধিতা, ভারত বিরোধিতা একাকার এখন। তো সেই জায়গা থেকে আপনি যদি আওয়ামী বিরোধিতার নামে আওয়ামী লীগের রাজনীতি করেন নিজের নামে, নিজের সাইনবোর্ডের ব্যানারে, আপনার পরিণতি 5ই আগস্টে দেখা গেছে। এটা কিন্তু রাজনীতি নেতারা যে উপলব্ধি করে না তা না, করে। কিন্তু কথা হলো বাংলাদেশের রাজনীতিতে যে মডেলটা এতদিন ডেভেলপ করছে, দেখেন একটা কথা আমি বলি যে আমাদের এখানকার রাজনীতির মডেলটা হলো আওয়ামী মডেল। ফলে আমাদের এই মডেলের সর্বোচ্চ বিকাশ শেখ হাসিনার হাতে আমরা দেখছি, আওয়ামী ফ্যাসিজম মডেল। আর আমাদের রাজনীতি গণতান্ত্রিক ধারার বিকাশ হলো বিএনপি। এখন এই বিএনপির নামে 1000টা অভিযোগ আছে, এই বিএনপির সাথে 1000টা ডিসএগ্রিমেন্ট আমাদের আছে। কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য এরকম একটা মধ্যপন্থার রাজনীতি, যেখানে সমস্ত ইডিওলজিক্যাল পার্টিগুলো, এখানে ডান আছে, বাম আছে, হ্যাঁ আপনার প্রগতিশীল আছে, অন্য পন্থার লোক আছে, মধ্যপন্থার লোক আছে, হ্যাঁ বিভিন্ন শ্রেণী পেশার লোক আছে। এইরকম একটা পার্টি যদি প্রপার সিটিজেনারি ডেমোক্রেটিক পার্টির দায়িত্ব নিতে না পারে, মানে দেশ গঠনের দায়িত্ব নিতে না পারে, তাহলে এটা হবে জাতিগত ফেলিওর। ফলে আওয়ামী লীগ যখন ফেল করছে, গোটা জাতি কিন্তু ফেল করে না, গোটা জাতি রিভোল্ট করছে, অভ্যুত্থান করছে। অভ্যুত্থান করে নতুন যে জায়গায় আসছে, এখন আমাদের একটা পলিটিক্স লাগবে। আমাদের এখানে আমরা সবাই কথা বলি কি নিয়ে? দল নিয়ে। ভাই, দল করা খুব সহজ, দলদারি করার লোকের অভাব নেই। আমাদের দরকার রাজনীতি। এখন সেই রাজনীতিটা তো 54 বছরে ডেভেলপ করে নেই। এখন 54 বছরে যতটুকুই করুক, একটা ডেমোক্রেটিক পার্টি হিসাবে আমরা এখন বিএনপিকে দেখতে পাচ্ছি। বিএনপি স্টিল কি আন্দোলনের মধ্যে, কি সংগ্রামের মধ্যে আছে, এটা যদি আমরা বুঝতে পারি, বিএনপি স্টিল একটা গণতান্ত্রিক প্রসেসে নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে দিয়ে সে ক্ষমতায় আসবে। এর বাইরে তার আর কোনো অপশন নাই। বিএনপির নেতাকর্মীরা যদি মনে করে তাদের নেতারা তাদের পলিটিক্সকে উতরায় দেবে, এটা কিন্তু অত তারেক রহমান মনে করতেছে না। তারেক রহমান কিন্তু মনে করতেছে জনগণ যদি মুখ ফিরায় নেয়, তাহলে কিন্তু আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই। এই যে জনগণমুখী রাজনীতির যে ধারাটা, এই ধারাটা দেখেন বিএনপির মধ্যে আমি আগেই বললাম যে নানা রকমের লোক আছে, কিন্তু বেসিক্যালি এই পার্টিটা টিকায় রাখছে জনগণ। নেতাকর্মীরা কিন্তু এই পার্টি টিকায় রাখেনি। নেতাকর্মীরা যদি এই পার্টি টিকায় রাখতো, তাহলে 15 বছর এই পার্টি টিকতো না, ভেঙে যেত। মানে পার্টি তো সবসময় অ্যাক্টিভও ছিল না ওই অর্থে। তাহলে এই যে জনগণ টিকায় রাখলো, এই জনগণটি এইটার মূল্যটা আপনার আগামী দিনের পলিটিক্যাল পার্টিগুলোকে দিতে পারতে হবে। এটা গেলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, ধরেন এখন আপনি অনলাইনে আপনার এক ধরনের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি কত খারাপ, কে টেম্পো স্ট্যান্ড দখল করে, কে সচিবালয় দখল করে, হ্যাঁ কে কত দখল করতে পারে, সেই প্রতিযোগিতা শুরু হয়েছে। অথচ অভ্যুত্থানের স্পিড ছিল কি? আপনি 15 বছরের একটা ফ্যাসিবাদী শাসনের কারণে নিজের বিকাশ ঘটাইতে পারেন নাই। তাহলে এটার অবসানের পরে আপনি নিজের বিকাশ ঘটানোর একটা রাজনীতি শুরু করবেন। আপনি শুভ কাজের প্রতিযোগিতা করবেন, কে জনগণকে কত ভালো আপনার রাজনীতি প্রপোজ করতে পারে, সেই প্রতিযোগিতা শুরু করবেন। তা না করে এখনও চরিত্র হননের রাজনীতি করছেন, এবং আপনার চরিত্র হননের রাজনীতি এখানে আওয়ামী লীগ এবং ভারতের জন্য দরজা প্রশস্ত করে দিচ্ছে। ফলে আপনাদের রাজনৈতিক প্রজ্ঞার দিক থেকে আমি মনে করব যে আপনারা অভ্যুত্থানটাকে মিসরিড করতেছেন। এখন অভ্যুত্থানটা মিসরিড করলে সমস্যা কি হবে? এই অভ্যুত্থান যদি কোনো রাজনৈতিক দল ধারণ না করে, ছাত্র নেতৃত্ব যদি ধারণ না করে, কিন্তু এই যে জেনজি, যে ফিলেন্থ্রপিক, আমি যেটাকে বলি আপনার
এই যে নতুন ঐতিহাসিক রাজনৈতিক কর্তাসত্তা হাজির হইল, যে জীবন দিয়া ইতিহাসে নিজের জায়গা তৈরি করলো, একটা অভ্যুত্থান হইল, সে কিন্তু যখন দেখবে 5-7 বছর পরে তার কাঙ্ক্ষিত বাংলাদেশটা যারা ক্ষমতায় যাচ্ছে তারা লুটপাট করে খাচ্ছে, তখন কিন্তু তার মধ্যে যে পলিটিক্যাল অ্যাংজাইটি তৈরি হবে, সেইটা একটা আপনার এই গণবাহিনী রক্ষী বাহিনী টাইপের দ্বন্দ্বের দিকে নিয়ে যেতে পারে। কারণ এই জেনজি 10-15 বছর পরে পূর্ণাঙ্গ যুবক হবে এবং এই একটা অভ্যুত্থান 1000 বই পড়ার চেয়ে অনেক বেশি রাজনৈতিকভাবে মানুষকে প্রাজ্ঞ করে। ফলে যারা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পলিটিক্যাল কনসাসনেস অর্জন করছে, তাদের সংখ্যাটা বিপুল, সংখ্যাটা হিউজ, তাদের মনোজাগতিক আকাঙ্ক্ষাকে আন্ডারমাইন করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি হবে না। ঠিক, আমি এই বিষয়টাই বলার চেষ্টা করছিলাম যে এই বার্তাটা যারা আছে এখন তারা নিতে পারছে কিনা। আমি আজিজ, আপনি যদি খেয়াল করছেন যে এই বার্তা আসলে রাজনৈতিক দলগুলো নিয়েছে কিনা সেটা একটু বলতে পারেন। আপনি ছাত্রদের কথা বলেছেন, কিন্তু যারা এখন রাজনীতি করছে এবং আগামী দিনে ক্ষমতায় আসার চেষ্টা করছে, এই বার্তাটা নিতে পারা সেটা কতটা নিয়েছে। একই সাথে আপনি যদি দেখেন ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এখন কিন্তু দেখেন বিএনপি এবং জামাতের মধ্যে যে একটা দ্বান্দ্বিক সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, এবং ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে রশি টানাটানিও আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আসলে ক্ষমতায় যাওয়ার ইকুয়েশন, কিন্তু এটা নতুন রাজনীতি কিনা। দেখেন, এটা প্রথম থেকেই অভ্যুত্থানের পরেই কিছুদিন পরেই দেখা গেল যে জামাত আশা করছে যে ইসলামিক দলগুলোকে একসাথে নিলে তাদের ভোট ব্যাংক বাড়বে, তারা ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা তাদের ভিতরে তৈরি হয়েছে। বিএনপি তো সব মতাদর্শের লোক আছে, সেখানে কিন্তু জামাতও 20 দলের ভিতরে ছিল এবং সবাইকে মিলেই 62 যে দলের ওপিনিয়ন নিয়ে তারা কিন্তু 62 দফা তৈরি করছিল, 31 দফা মূলত করেছিল, অর্থাৎ সবার সম্মতি ছিল ওখানে আপনি এই বিএনপি আপনার যেহেতু ইসলামিক দলগুলোকে ভোট ব্যাংক বাড়ানোর জন্য জামাত নিয়ে যেতে যাচ্ছে, সুতরাং বিএনপি ওখানে কথা বলতেছে। কারণ বিএনপির ভিতরেও তো থাকতে পারে, কারণ ইসলামিক আন্দোলন বাংলাদেশ তাদের সাথে কথা বলছে, জামাতও কথা বলছে, বিএনপিও কথা বলছে। কিন্তু বরাবরই আপনি দেখেন এই ইসলামিক আন্দোলন বাংলাদেশ এরা কিন্তু জামাতের বাইরে, হেফাজত জামাতের বাইরে, কিন্তু তাদের আদর্শ কি আছে এত অ্যানালাইসিস আমি জানি না, তবে তারা জামাতের ফিলোসফিকে বিশ্বাস করে না। কিন্তু এই দলগুলোকে তো ভোটের কারণে বাইরে রাখতে পারে, ধরেন হেফাজত তো পলিটিক্যাল পার্টিটা, কিন্তু ভোট আছে। আবার ইসলামিক আন্দোলন তারা তো রীতিমতো ইলেকশনই করছে, এবং আওয়ামী লীগের সাথেও ইলেকশন করছে তারা, কিন্তু ওই বরিশালে যে এক জায়গায় তাদের প্রার্থী পিঠে খাওয়ার পরে উল্টায় গেছে। এরাও কিন্তু অনেকটা কিঞ্চিত জাতীয় পার্টির মতো, বুঝছেন? তো যাই হোক, তো এদেরকে ভোট, এটা ভোটের, আমার বক্তব্য হলো ভোটে। তবে এটা ঠিক যে রিয়েলাইজ করে নাই তা না। আপনি দেখেন জামাতের আমির প্রধানত বক্তৃতা দেয়, লিডাররা বক্তৃতা দেয়, বিএনপির নেতারাও বক্তৃতা দেয়, তারেক রহমানও বক্তৃতা দেয়। তাদের বক্তব্য টোন কিন্তু পাল্টে গেছে, সবাইকে বিবেচনায় নিতে চায়, কারণ ভোট পেতে হলে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিবেচনায় আনতে হবে। কিন্তু আপনি যদি বললেন যে ভোটে বক্তব্য টোন পাল্টে গেছে, আমি জামাতের যে আমির তার বক্তব্যের মধ্যে আমি এই আন্দোলনের যে আকাঙ্ক্ষার কথা শুনতে পাই, তারেক রহমানের কথার মধ্যে আমি শুনতে পাই, কিন্তু বিএনপি অন্য নেতারা সেইভাবে এটা ধারণ করে কিনা আপনি ভালো বলতে পারবেন। আমি পত্রপত্রিকায় তাদের যে বক্তব্য দেখি, আমার কাছে মনে হয় যে সাংঘর্ষিক। দেখেন, বিএনপি জামাত ইসলাম হচ্ছে কি এমন একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচিত হয়, কিন্তু যিনি আমির হন তিনি আধ্যাত্মিক নেতাও বটে তখন, অর্থাৎ তিনি একজন পবিত্র মানুষ। তিনি কোনো সময় মিথ্যা কথা বলার কথা না, কোনো চালাকি করার কথা না। কিন্তু জামাতের আমির, আমি চ্যানেল আইতে গেছি, আমাকে প্রশ্ন করেছে যে এখন তো বাংলাদেশে তো মহিলারা যে কোনো ড্রেস পরতে পারে। হ্যাঁ, আমার ইন্টারভিউতে জামাতের আমির এই কথা বলে গেছে। হ্যাঁ, তো এই ব্যাপারে আপনার কি ওপিনিয়ন? আমি বললাম যে শোনেন, একটা ড্রেস, এখন ওনার ভোট দরকার,
এখন নারীরা ভাবে যে আমাদের কিভাবে বন্দি করে ফেললো তা তো ঠিক নাই, এই জন্য উনি এখন ভোটের জন্য ড্রেস উল্টায় দিছে। তখন আমি উদাহরণ দিয়েছিলাম যে দেখেন একটা দেশের আবহাওয়া কালচার এর উপরে কিন্তু তার ড্রেস নির্ভর করে। ড্রেস কিন্তু ইচ্ছে করে পাল্টায় দেওয়া যায় না। আমি ব্যাংককে গেছিলাম চিকিৎসা করতে, আমি সুকুম্বিত 1 রাস্তা দিয়ে ঘুরতেছি, হাঁটতে যাচ্ছি আমার ওয়াইফ সাথে, হ্যাঁ, আপনার বিকিনি পরা এক মেয়ে আমার হাত ধরে টান দিছে, আমার ওয়াইফ জোর করে টান দিয়ে ছুটাইছে। কিন্তু উনি কি ওই ড্রেস অ্যালাউ করবে? ওই ড্রেস অ্যালাউ করে? আমাদের দেশের সংস্কৃতি এটা অ্যালাউ করে? ভোট চান কিন্তু নিজস্ব রুট বজায় রেখে চান, নিজস্ব আকাঙ্ক্ষা বজায় রেখে। ছাত্র জনতা যে আন্দোলন করে জীবন দিচ্ছে সেই আকাঙ্ক্ষা বজায় রেখে করেন। তবে এটাও আমি বলছি যে ছাত্ররাও যেমন প্রবীণদের বাদ দিয়ে চলবে না, বাটন টিপে সব আউট করে দিবে, মুক্তিযুদ্ধ মানি না, 16ই জুন মানি না, অমুক মানি না, খালি মানি না, সংবিধান কবরে পাঠাবো, জিয়াবাদ মুজিববাদ এগুলো সব বাতিল করে দেবো, এগুলো করলে তো এটি কিন্তু তখন কিন্তু এই ছাত্রদের আকাঙ্ক্ষা যে আন্দোলনটা করলো এটা কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। অনেক ধন্যবাদ রেজাউল করিম রনি। ওইটাই আপনার কাছে বলছি, ধর্মভিত্তিক দলগুলো নিয়ে যে এই যে বড় দুটো রাজনৈতিক দলের রশি টানাটানি, সেটাকে আপনি কিভাবে দেখেন? এটা রশি টানাটানি না, এটা হলো ধরেন কৃষ্ণ করলে লীলা খেলা আমি করলে দোষ টাইপের। যে আপনার এই চরমোনাই কিন্তু একটা অবিশ্বস্ত ক্যারেক্টার, মানে 15 বছরে যেটা ভাই বলল। কিন্তু জামাতের আমির যখন আপনার যে দেখা করলো তখন কোনো সমস্যা ছিল না, যে বিএনপি আপনার ইয়ে করলো তখন আমরা দেখলাম যে এটা একটা এই রশি টানাটানি বা আলোচনায় আসতে, এর আগে এটা আলোচনায় ছিল না, অতটা আলোচনায় ছিল না। দেখেন এখানে বাংলাদেশে ইসলামী রাজনীতি শুরুই হয়নি। এটা এখানে যেটা হচ্ছে যে ইসলামকে বা মুসলিম কমিউনিটি একটা কোটা আকারে সবাই ব্যবহার করতেছে। এখন এখানে পলিটিক্যাল ইসলাম বলতে জামাতে ইসলাম যে ধরনের রাজনীতি করছে সেইটাতে ধরেন 71 একটা বড় প্রশ্ন, এটা জামাতে ইসলাম প্রপারলি ফেস করতে পারে না, ডিল করতে পারে নাই। এইটার বিষয়ে ধরেন এখন একদল বলবে যে হ্যাঁ এটা তো বিচার হয়েছে, অনেকের মানে প্রশ্নবিদ্ধ বিচারে, যেটা আমরা বলি বিচার নিয়ে রাজনীতি, হ্যাঁ রাজনৈতিক বিচারে শেখ হাসিনার কোর্টে এই আপনার স্কাইপ কোর্টে ফাঁসি হয়েছে। তারপরে নতুন প্রজন্মের অনেকে যারা আসছে তারা তো আর 71-এর এটার কারণে আপনার রেসপন্সিবল হতে পারে না, হ্যাঁ। তারপরে এখন আবার দেখা গেছে তাদের যে লিটারেচার জামাতের, সেই লিটারেচারে তারা কিন্তু আবার 71-কে মনে করতেছে এখানে ওই কিছু লোক বিভ্রান্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। আবার জামাতের এক অংশ বলতেছে না আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, 16 ডিসেম্বরে তারা বিজয় মিছিল করতেছে, মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি হ্যাঁ তারাও পালন করতেছে। তো ফলে আসলে এটা ডিফিকাল্ট, তারা কৌশল অর্থে কখন কোনটা নেয় সেটা তারাই ভালো জানবে। কিন্তু কথা হলো এই বিষয়টা তারা প্রপারলি ডিল করতে পারে না, এটা বোঝা যায়। এটা গেল একটা। এবার আমি জামাতের অনেক নেতাদের যেমন ধরেন আমি পার্সোনালি ভক্ত, তাদের পছন্দ করি, হ্যাঁ। জামাতের রাজনীতি পছন্দ না করলেও তাদের পার্সোনাল সততা, ইন্টিগ্রিটি, পড়াশোনা ইয়ার জন্য, যেমন কামরুজ্জামান সাহেবের বই আমি পড়তেছিলাম ট্রেন আসতে আসতে, তো উনি জেল থেকে যে বইটা লিখছে সেখানে উনি দেখাচ্ছে যে দেখেন আপনার 96 সালে জামাত যদি হাসিনার সাথে আন্দোলনে না যাইতো, সরকারে না যাইতো, তাহলে হাসিনা তো বাংলাদেশের ইতিহাসে ক্ষমতায় আসে না আওয়ামী লীগের, হ্যাঁ। তারপরে এখন তারা তখন বুঝছে যে আচ্ছা এটা তো কৌশলের কারণে বিএনপি এই সাথে ঐক্য বা এই ঘরানার সাথে মধ্যপন্থার সাথে ঐক্য ছিন্ন করে তারা আওয়ামী লীগের সাথে গেল, গিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনলো। তারপরে তারপরে ক্ষমতায় আনার পরে দেখলো তারা সিট পাইলো, মানে ইলেকশন আগে এমন একটা হাইপ তৈরি করা হয়েছিল যে তারা বিশাল কিছু অর্জন করে ফেলবে, সিট পাইলো 3টা, 91 তো তারা 2টা পাইছিল, হ্যাঁ। এরপর মাত্র একটা সিট বাড়লো। তো যাই হোক, তারপরে তারা দেখলো হ্যাঁ তারা তো আসলে ভালো রকম প্রতারণার শিকার হয়েছে। এটা বিস্তারিত বর্ণনা আছে, আমি জাস্ট সংক্ষেপে বলতেছি। তখন এই যে ভুলটা করলো জামাত, সেই ভুলের খেসারত কিন্তু বাংলাদেশকে দিতে হলো। না হলে বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে 75-এর পরে রায় দিয়ে দিছিল। এটা যে একটা পরীক্ষিত ফ্যাসিস্ট শক্তি এই ব্যাপারে কিন্তু লোকজনের সন্দেহ ছিল না। কিন্তু এইটা জামাতের কৌশলী রাজনীতির কারণে আওয়ামী লীগ এখানে ঢোকার সুযোগ পাইছে। হ্যাঁ, জিয়া রহমান এটা ওপেন করে দিছিল সমস্ত দলকে, সেটা আওয়ামী লীগকে দিছিল, জামাতকেও তো দিছিল, সেটা একটা অন্য প্রেক্ষাপট ছিল। এবং এখন আরেকটা ফাঁকে আরেকটা কথা বলে নেই, এই ছাত্ররা যারা বলতেছে যে আমরা ক্ষমতায় থেকে কিংস পার্টি হইলে তাহলে জিয়া রহমানও তো কিংস পার্টি করছে, এটা খুবই বালখিল্য সুলভ একটা যুক্তি। জিয়া রহমান ক্ষমতায় আসছেন ছাত্র জনতার, এটা কি বলে, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে, আর এটা কোনো বিপ্লব হয়নি, এটা হয়েছে কি অভ্যুত্থান। এবং জিয়াউর রহমান 7 নভেম্বরের বিপ্লবের পরে
মিলিটারি ব্যুরোক্রেসি সব কিছুর উপর কন্ট্রোল নিয়ে উনি ক্ষমতা নিছে। আর এখানে একটা অভ্যুত্থান করে তুমি বসাইছো কতগুলো এনজিও লর্ডসদের। বাংলাদেশের সিভিল সোসাইটি এমনিতেই আওয়ামী সোসাইটি, এখানে সিভিল সোসাইটি মোটা দাগে 15 বছরে আওয়ামী লীগ ছাড়া কিছু ছিল, 2-4টা বিচ্ছিন্ন লোক বাদে, ব্যতিক্রম না বলি। তো আপনার সেখানে আওয়ামী মানে এরকম একটা সুশীল গভর্নমেন্ট করে তারপর তুমি তার কাছ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সুষ্ঠু বিচার, তারপরে দ্রুত সংস্কার হাবিজাবি, এগুলো আশা করাই তো আমি মনে করি ঠিক হয়নি। তো ফলে এই সরকার আমাদের যেমন সম্মিলিত সরকার, আমি আবার বলবো অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের সম্মিলিত ব্যর্থতারও সরকার, যদি সরকার ব্যর্থ হয়। মানে এখনও পর্যন্ত তো সফল হওয়ার লক্ষণ কিছু দেখতেছি না। তো এটা একটা মাঝখানে বলে নিলাম। তাহলে আপনার যে পয়েন্টে আসবো, তাহলে জামাত ইসলামের ক্ষেত্রে এটা ঘটল কি 96 তারা এই কাজটা করলো। তারপরে এই আওয়ামী লীগ তারপরে যাই হোক আবার তারা ক্ষমতায় আসলো 2001-এ। 6-এর পরে হ্যাঁ আবার ঝামেলা হইলো। ঝামেলা হওয়ার মধ্যে দিয়ে তারপরে আমরা জানি যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারের যে এনভায়রনমেন্ট তৈরি হইলো, সেখানে কামরুজ্জামান লিখতেছে সেখানে কিন্তু বিএনপির পজিশন ছিল যে এইভাবে তড়িঘড়ি করে একটা ইলেকশনে না যাওয়া। সেখানে জামাত ইসলাম বরং তখন আবার খপ্পরে পড়লো, জামাত ইসলাম এজেন্সির খপ্পরে পড়লো, কামরুজ্জামানের বইয়ে স্পষ্ট বর্ণনা আছে। তারা বিএনপিকে এমন একটা আপনার দিল যে আপনি নির্বাচনে যান বা না যান আমরা নির্বাচনে চলে যাব। তখন তড়িঘড়ি করে, অনেকের হয়তো মনে আছে, খালেদা জিয়া পুরো টানা সারা বাংলাদেশ সফর করলো। সফর করার মধ্য দিয়ে রেজাল্ট হলো সিট হলো 30টা। এই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান। আওয়ামী ফ্যাসিবাদ কিন্তু এটা প্রজেক্টেড 9/11 ফখরুদ্দিন মঈনুদ্দিনের গভর্নমেন্ট, ওইখানে আপনার সেনাকু, ওইটা যদি আপনি ভালো করে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারটা স্টাডি করি তাহলে এই আওয়ামী ফ্যাসিবাদের লম্বা প্রজেকশনের অংশ। ফলে এই প্রজেকশনের মধ্য দিয়ে নিয়ে তারপরে সংবিধান সংশোধন করে সাংবিধানিক ফ্যাসিবাদ, বাংলাদেশের এই অভ্যুত্থান। এই যে পুরা প্রক্রিয়ার মধ্যে দেখেন জামাত পলিটিক্যালি জামাত যেটা করতেছে সেটা হচ্ছে তার কৌশলগত কারণে কিন্তু প্রত্যেকবারই দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার মিত্ররা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার বিএনপি কি পবিত্র দুধে দেওয়া? না। বিএনপি যেই ধরনের রাজনীতির প্রপোজিশন নিয়ে দাঁড়ায় আছে, একটা মধ্যপন্থা, সমস্ত এবং বিএনপি ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, আমাদের একটা বিএনপি লাগবে, এই নেতৃত্ব ব্যর্থ হলে আমাদের একটা বিএনপি লাগবে, এছাড়া আর কোনো অপশন নাই। 71 সালে আওয়ামী লীগের মতো একটা বাটপার সংগঠন যদি না থাকতো তাহলে দেশের পরিণতি 71-এর উপর এরকম হইতো না। ফলে এখন বিএনপি হলো এই জায়গায় একদম ভরসা, বাংলাদেশের মানুষের অস্তিত্বের স্বার্থে, জিও পলিটিক্যাল নানা ইকুয়েশনের স্বার্থে আমাদের একটা বিএনপি লাগবে। এই জন্য বিএনপির রাজনীতির যে জনগণ, সেটা আমি বলবো যে আমাদেরকে বিএনপিকে প্রপার করতে হবে। এবং বিএনপির অনেক ব্যর্থতা আছে, কিন্তু এখন আমাদের বুঝতে হবে যে এই বিএনপির ব্যর্থতা এবং এই জামাতের ব্যর্থতা, এখন জামাত বিএনপির এই যে নানা জনের দোষ খুঁজে বের করতেছে, তাদের অনৈক্যটা যেটা করবে গভীরভাবে এখানে ফ্যাসিবাদী শক্তিকে, দেশি এবং পার্শ্ববর্তী বিদেশি শক্তিকে শক্তিশালী করবে। তো বিএনপির দিক থেকে কী ব্যর্থতা? বিএনপির দিক থেকে মোটা দাগে 1 নম্বর ব্যর্থতা হইল বিএনপি যে রাজনীতিটা করে এইটা জনগণকে বুঝাইতে পারেনি। বিএনপিকে সবসময় মাপা হয়েছে আওয়ামী লীগের লেন্স দিয়া। আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সংগঠন, মাসেল পাওয়ারে বিশ্বাসী। আর বিএনপিরে বলে না গান্ধীবাদী, হ্যাঁ ঈদের পরে আন্দোলন হবে, হ্যাঁ বিএনপি এই রাজনীতি করে। বিএনপি হলো একটা প্রপার ডেমোক্রেটিক আপনার লিবারেল পার্টি, যেটা শুধুমাত্র জনগণের ভোটের বাইরে, জনগণের উইলের বাইরে তার আর ক্ষমতায় আসার আর কোনো পথ নেই। কিন্তু এই যে তাদের সহযোগী ছিল জামাতের কথা বললেন, জামাতের ভুলের কারণে যে এই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, হাসিনা পার্টিকুলারলি ক্ষমতায় আসছে, এর জন্য জামাত রেসপন্সিবল এবং এই জন্য জামাত পানিশড হয়েছে। জামাত কি সেটা এখন মনে করে যে আবারও করে ভুল করবে? থ্যাংক ইউ, এটা আমি এই জায়গায় যা আসতেছে। ফলে এখন বিএনপি জামাত যে রাজনীতি শুরু করছে, এখন যদি আওয়ামী লীগ এখানে রাজনীতি করার সুযোগ পায়, সেটা হবে বিএনপি জামাতের ঐক্যের সমস্যা বা ঐক্যের ফাটলের কারণে, এবং আরও পার্টিকুলারলি জামাতের নীতির চেয়ে কৌশলকে প্রাধান্য দেওয়ার, নগদ লাভ, ইমিডিয়েট পাওয়ার কৌশলের কারণে। ফলে আমি মনে করি জামাত ইসলাম এনাফ এখানে সাফারের শিকার হয়েছে। জামাত শিবির ট্যাগ দিয়ে পিটাইয়া হত্যা করা তো জায়েজ হয়ে গেছিলো, এক ধরনের নর্মাল ব্যাপার হয়ে গেছিলো না, শেষ করব, নইলে আবার লোকজন ভুল বুঝবে। তো ফলে এখন যেটা দরকার, এইটা সোসাইটিতে জামাতের মতো একটা পটেনশিয়াল ফোর্স, আমি এটাকে বাংলাদেশের রাজনীতির জন্য খুবই পটেনশিয়াল ফোর্স মনে করি, কিন্তু জামাত কৌশলী যে আচরণগুলোর মধ্য দিয়ে আমি মনে করি জামাতের একটা পর্যালোচনা করা দরকার ফ্রম ভেরি বিগিনিং, মওদুদি আমল টু 25। তাদের কৌশলের কারণে তারা নিজেরা কতখানি পলিটিক্যাল স্টেক থেকে সরে গেছে, আমি বলছি ন্যাশনাল পলিটিক্যাল স্টেক থেকে সরে গেছে, কিন্তু সোসাইটিতে তাই বলে তাদের পলিটিক্যাল স্টেক কমে গেছে এটা মনে করার কোনো কারণ নেই। জামাতের যথেষ্টই পলিটিক্যাল স্টেক আছে, কিন্তু সেই স্টেক আর ভোটের রাজনীতির, ক্ষমতার রাজনীতির স্টেক এক না, জিও পলিটিক্যাল হিসাব এক না। সেইটা দুইটা আমলে রেখে বিএনপি এবং জামাত, আমি মনে করি দুইটাকেই একটা রেশনাল আচরণ করতে হবে। আপনাদের অনৈক্য
কাকে শক্তিশালী করে এটা আপনারা আগে চিন্তা করবেন, তারপরে কে টেম্পো স্ট্যান্ড দখল করে আর কে সচিবালয় দখল করে সেই বিচার করবেন। আমরা শেষ করব, আপনি 1 মিনিট যদি শেষে কিছু বলতে চান। আমার কথা হচ্ছে যে এই সরকার সবার সরকার ঠিক আছে, কিন্তু দেশ তো চলছে না কোনো সেক্টর। এই একটা পত্রিকায়, জাতীয় পত্রিকায় দেখলাম গতকালকেই বেরোইছে, অর্থনীতির 22টা উপাদান বের করেছে। সেখানে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, গভর্নর এবং শিক্ষা উপদেষ্টা, এই 4 জনের সমস্যার কথা বলছে। কোনো সমাধান নেই। এই দেশটা তো ধরেন যদি তারা যে নির্বাচনের কথা বলে, এই বছরের শেষে যদি নির্বাচন হয়ও, এই দিনটা চলবে কি করে এই দেশ? আমার মাথায় ধরছে না, আমার মাথায় ধরছেই না, এই দেশটা চলছে না। আমার এই জন্যে বলছি যে যাই ঘটুক না কেন, এর চাইতে বেটার অবস্থা থাকবে যে কোনোভাবে একেবারে নিতান্তই যেটুকু সংস্কার লাগে করে এক্ষুনি ইমিডিয়েটলি শিডিউল দিয়ে এই সরকার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। অনেক ধন্যবাদ রেজাউল করিম রনি, এম এ আজিজ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখলেন দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠান, এই মুহূর্তের বাংলাদেশ। সবার জন্য শুভকামনা।